অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ওয়াহিদুজ্জামান। আমাদের আজকের আলোচনার বিষয় মুখে ঘা হওয়ার কারণ ও করণীয়। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোনে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। মুখে ঘা আসলে কেন হয় একটু সহজভাবে প্রথমেই জানতে চাই। মুখের ঘায়ের অনেকগুলো কারণ থাকে। কিছু আছে রোগী নিজেই ক্রিয়েট করে, সেটা হলো যদি ওরাল হাইজিনটা যদি আমাদের ঠিক না থাকে, যদি মুখের মধ্যে অনেক দিন যাবত সে পান খায়, সিগারেট খায় বা ঠিকমতো ব্রাশ করে না, যদি তারপরে আপনার যদি ওরাল হাইজিন যদি খারাপ থাকে এবং ওই টোবাকো, যারা অ্যালকোহল খায়, টোবাকো, এবং যাদের মুখের মানে ধরেন ইমিউনো কম্প্রোমাইজ, দীর্ঘদিন ডায়াবেটিস, হাইপারটেনসিভ পেশেন্ট, বিভিন্ন কারণে মুখের ঘা হতে পারে। নানা কারণে যদি আমাদের ধারালো কোনো দাঁত থাকে মুখের মধ্যে, সেটা থেকেও মুখের ঘা হতে সেটা থেকেও হতে পারে। আচ্ছা, একটা তো হচ্ছে অ্যালকোহল কিংবা যারা হচ্ছে সিগারেট পান করে, সেটা তো একটা বিষয় গেলই। আবার অনেকেরই দেখা যায় যে অ্যালকোহল কিংবা সিগারেটের অভ্যাস নেই কিন্তু তারপরেও মুখে ঘা হচ্ছে। এটা হলো যদি তাদের মেডিকেল কম্প্রোমাইজ পেশেন্ট যদি থাকে, দীর্ঘদিন আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে, তারপর আপনি কিছু কিছু ওষুধের কারণে হতে পারে মুখের ঘা। তারপর যারা রেডিওথেরাপি, কেমোথেরাপি দেয়, কেমোথেরাপি রেডিওথেরাপি পেশেন্ট আছে, তাদেরও মুখে ঘা হতে পারে। আবার দেখা যায় কোনো কিছুই না, যে কিছুই নাই, তার সব কিছু দিক দিয়ে ঠিকঠাক আছে, তারপর ধরেন কোনো মানুষ যদি স্ট্রেসে থাকে অতিরিক্ত, বাচ্চাদের সাধারণত পরীক্ষার আগে কিন্তু এই মুখের ঘা বেশি হয়, কারণ পরীক্ষার আগে তাদের স্ট্রেসটা বেশি থাকে। বা বয়স্কদের যদি অতিরিক্ত স্ট্রেসে থাকে বা কয়েক রাত তার ঘুম হয় না যে কোনো কারণে, সেক্ষেত্রেও হতে পারে। তার সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু তার মুখে ঘা হইলো হঠাৎ করে, সেক্ষেত্রে হতে পারে। এটা আবার ঠিক কিছুদিনের মধ্যে। মুখে ঘা বলতে কি আমরা পুরো মুখের ভেতরটা কি বোঝাবো, মানে দাঁতের আশেপাশে মাড়ি সহ সম্পূর্ণ মুখটা বোঝাবো? মুখের ঘা বলতে হলে ঠোঁট থেকে শুরু করে একদম ওরাল ক্যাভিটিটা, মানে মুখের ভিতরে দুই পাশের ওরাল, টাং, ফ্লোর অফ দ্য মাউথ এবং উপরের তালু, সবকিছু মিলে জিহ্বাও কি পড়ে? হ্যাঁ, জিহ্বা অবশ্যই মুখের ঘায়ের মধ্যেই পড়ে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি বলি যে ট্রিটমেন্টের বিষয় তো পরে আসবো, তার আগে একটু আমি জানতে চাই যে মুখে ঘা হলে আসলে কি ধরনের সিমটমগুলো আসলে লক্ষণীয়? মুখের ঘা হলে প্রথমে একটু আলসারের মতো সাদা সাদা, এক এক মানে ঘায়ের জন্য এক এক রকম সিমটম থাকে। যে প্রথম যদি অ্যাপথাস আলসার একটা ঘা মুখের মধ্যে, এটা কমন, সবারই হয় সাধারণত। যেটা বললাম যে স্ট্রেসের কারণে, টেনশনের কারণে, যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল তাদের এটা বেশি হয়, পুরো ওরাল হাইজিন যাদের থাকে তাদের বেশি হয়। কিন্তু সেই ক্ষেত্রে প্রথমে একটু বাদামি কালার, বাদামি রঙের একটু সাদা সাদা সোপ গোল একটা সোপ দেখা দিবে। এটা শুধু ঠোঁটে না, মানে মুখের বিভিন্ন জায়গায় দিতে হতে পারে, টাঙে হতে পারে, চিকে হতে পারে, ফ্লোর অফ দ্য মাউথে হতে পারে। সাধারণত এটা বেশিরভাগ চিকে হয়, গালের দিকে বেশি হয় আর কি। এবং প্রচুর পেইন হয়, প্রচণ্ড পেইন, মানে খেতে গেলেই, মানে মুখ নাড়াইতে পারে না, খেতে গেলেই প্রচণ্ড পেইন হয়। বাদামি কালারের সাদা সাদা সোপ মানে ইয়া হয়, রাউন্ড শেপ হয়। এটা তো মুখের যে কোনো অংশেই হতে পারে? যে কোনো অংশে হতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে খাওয়া দাওয়া তো তখন অনেক পেশেন্ট করতে পারে না, তখন তো আমরা পেশেন্টই ধরে নিই। সেই ক্ষেত্রে অনেকেই ডক্টরের শরণাপন্ন হন না তাৎক্ষণিকভাবে, তখন কি এটা বাড়তে থাকে? এটা সাধারণত মানে যদি একটু ট্রিটমেন্টে না যায় তাহলে এটা হয়তো 10 থেকে 15 দিন স্টে করে মুখের মধ্যে। আবার যদি ট্রিটমেন্ট করে ফেলে তাহলে 5 থেকে 7 দিনের মধ্যে এটা ভালো হয়ে যায়। মানে ট্রিটমেন্ট করলে 5 থেকে 7 দিন লাগে, আর যদি ট্রিটমেন্ট যদি না করে তাহলে 10-15 দিন রেস্টে করে মুখের মধ্যে। 15 দিনের মধ্যে এই টাইপের কোনো আলসার বা ঘা মুখের মধ্যে থাকতে পারে না, আর কি থাকবে না। আচ্ছা, আমার আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। মুখে দুর্গন্ধ হয় অনেকেরই, সেই ক্ষেত্রে আসলে এটা কেন হয়? মুখে দুর্গন্ধ যদি বললাম পুরো ওরাল হাইজিন, যদি আমি ব্রাশ ঠিক মতো না করি, পান খায় বা টোবাকো, মানে যারা সিগারেট পান খায় এদের মধ্যে বেশি হয়। যারা অ্যালকোহল টাইপের খাবার খায়, ড্রিঙ্কস করে, তাদের এটা ঘা হতে পারে। তারপর কিছুই নেই, তারপরে যাদের মানে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে বা মেডিকেল কম্প্রোমাইজ, অ্যানিমিক পেশেন্ট থাকে, জন্ডিসের পেশেন্ট থাকে, তাদের কিন্তু মুখের মধ্যে, বা লিভারে যদি কোনো সমস্যা থাকে, যাদের পেপটিক আলসার, গ্যাস্ট্রিকের সমস্যা যাদের থাকে, তাদেরও কিন্তু মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। আচ্ছা, অনেকেরই আমি দেখছি যে এটা সার্বক্ষণিকভাবেই থাকে, হয়তো সে ব্রাশ করে, মুখ ক্লিন করে, তারপরে সার্বক্ষণিকভাবে একটা ব্যাড স্মেল থাকে এদের কাছে। এদের দেখবেন বেশিরভাগই তার পেপটিক আলসার ডিজিজ আছে। তাহলে তার করণীয়
কারণটা কি? আলসার, পেপটিক আলসারের পেপটিক চিকিৎসা আলসার বা করা? লিভারে কোনো সমস্যা আছে অথবা পেপটিক আলসার ডিজিজ আছে। যদি এরকম টাইপের থাকে তাহলে সেটা তার চিকিৎসা করে নেবে, চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। আগে দেখতে হবে তার ওরাল হাইজিন কন্ডিশন, যদি সব কিছু ওকে থাকে তাহলে তার গ্যাস্ট্রিকের চিকিৎসা করতে হবে। আচ্ছা, মুখের তো দাঁত আছে, জিহবা আছে, তো দাঁতের বিষয় এখন একটু আসতে চাই। যে অনেক সময় মাড়ি দিয়ে রক্ত পড়ে, মাড়িতে ক্ষতের তৈরি হয়, তখন আসলে করণীয়টা কি? আর মাড়ি দিয়ে রক্তই বা পড়ে কেন? মাড়ি দিয়ে রক্ত পড়ে যদি মাড়িতে কোনো ইনফেকশন হয়, তো ইনফেকশন হওয়ার অন্যতম কারণ হলো মুখের মধ্যে আমাদের ওই ক্যালকুলাস, যেটা আমরা পাথর বলি আর কি সাধারণ ভাষায় আমাদের পেশেন্টরা বলে। যদি মুখের মধ্যে যদি কোনো দাঁতের আশেপাশে বা মাড়িতে যদি কোনো রকম ক্যালকুলাস জমা হয়, ওইটা দীর্ঘদিন থাকলে মাড়িতে একটু ইনফেকশন, এর তো ব্যাকটেরিয়া গ্রো হয়, ব্যাকটেরিয়া থেকে একটা অ্যাসিড হয়, সেই অ্যাসিডটাকে দাঁত ক্ষয় করে, সাথে সাথে আবার আপনার ওই যদি অনেক দিন ওটা যদি মাড়ির সাথে লেগে থাকে সেক্ষেত্রে মাড়িতে একটা ইনফেকশন হয়, ওই ইনফেকশনের কারণে সাধারণত মুখে থেকে রক্তপাত হয়, যেটাকে বলে জিঞ্জিভাইটিস বলে। মানে এই মাড়ি থেকে, হ্যাঁ, মাড়ি থেকে, মেইনলি মাড়ি থেকে দাঁতের গোড়ার যে মাড়িটা অ্যাটাচড হয় সেখান থেকে ব্লিডিংটা হয় আর কি, রক্তপাত হয়। এবং এটা ওই দীর্ঘদিন ক্যালকুলাস পাথর থাকার কারণে এটা এই সমস্যাটা হয়ে থাকে। বিশেষ করে ব্রাশ করার সময় তাহলে ওই সংঘর্ষে কি আরো রক্তটা বেশি আসে? কারণে এটা একটু ইনফ্লাম থাকে, জায়গাটা ইনফেকশন থাকে, সেখানে একটু ওই আপনার একটু ঘষা লাগলে এখান থেকে bleeding তাহলে হয়। সেই ক্ষেত্রে তো ব্রাশ তো করতেই হবে। হ্যাঁ, সেই এটা ক্ষেত্রে আসলে মানে সমাধানটা এই কোথায়? ক্ষেত্রে সাধারণত রুগীরা এসে বলে যে আমার মুখে রক্ত পড়ে দেখে, আমি গতকাল এক রুগী এসে বলছে আমি 1 মাস যাবত ব্রাশ করি না, আমার মুখে দিয়ে রক্ত পড়ে। তার সাথে আমরা যে ডেন্টাল যে ডিভাইসটা দিয়ে আমরা টেস্ট করি, টাচ করার সাথে সাথে ফিনকে দিয়ে ব্লিডিং হচ্ছে, অনেক বেশি ব্লিডিং হচ্ছে। তারপরে বললাম যে আমি 1 মাস যাবত ব্রাশই করি না, মুখের কন্ডিশন খুব খারাপ। 1 মাস যাবত ব্রাশ করেন? আচ্ছা, তারপর? তো সেটা হলো পরে আমি সাথে সাথে তার স্কিলিং করে দিয়েছি, ওয়াশ করে দিয়েছি। সে ওয়াশ করার পরেই তার এটা ঠিক হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। সাথে সাথে কিছু ওষুধ খেতে হয়, ওষুধ খাওয়া, এবং যদি স্কিলিং করে ফেলে, মুখটা যদি ওয়াশ করে ফেলে, তাহলে এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। আচ্ছা, গ্রাম বাংলায় আমরা এখনো লক্ষ্য করি যে দাঁতে ব্যথা হলে তারা হচ্ছে ডাক্তারের কাছে যান না, তারা ট্রিটমেন্ট কবিরাজের কাছে যায় এবং তারা বলেন হচ্ছে দাঁতে পোকা হয়েছে। এবং আমার ছোটবেলার একটা অভিজ্ঞতা যদি বলি যে একটা গাছের শেকড় কিংবা বাকড় কোথাও দিল, তারপর বের করলো, ওখান থেকে পোকা বের হচ্ছে। ছোটবেলায় দেখে খুবই অবাক হইতাম। তো এই বিষয়গুলো আসলে কেন, একটু ব্যাখ্যা করবেন? আসলে আমরা তো ধরেন আমি তো কত লক্ষ রোগীর চিকিৎসা করছি, কোনো হিসাব নাই। হ্যাঁ, কিন্তু টিল নাও কোনোদিন আমি কোনো একটা রোগীর দাঁতের ক্যাভিটির মধ্যে কোনো পোকা, কারণ ওই পোকার মানে দাঁতের যে এনভায়রনমেন্ট, দাঁতের যে মুখের মধ্যে যে আমাদের একটা অ্যাসিডিটি ভাব থাকে, এবং মুখের যে এনভায়রনমেন্ট এবং মুখের যে টেম্পারেচার বডির, ওই টেম্পারেচারে কখনো এই পোকা বাঁচতে পারে না। সো আসলে বেসিক্যালি দাঁতের মধ্যে কোনো পোকা হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা ব্যাকটেরিয়া অ্যাসিড হয়, অ্যাসিডটা হলো দাঁতটাকে মেইনলি ক্ষয় করে। তাই সেক্ষেত্রে পোকা হওয়ার কোনো সুযোগ নেই এখানে, কারণ হয়তো বা কোনো মতে তারা কটনের মধ্যে আগে থেকেই সে প্যাক করে রাখে, ওই কটনটাই দাঁতের মধ্যে দেয়। সেটা আমার সামনেও, আমি ছোট সময় আমার সামনেও ঘটনা, তাদের একটা টেকনিক আছে। টেকনিক এই কারণেই এটা হয়। আসলে সাধারণত মুখের মধ্যে কোনো পোকা হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই যে ব্যাকটেরিয়ার কথা বললেন, ব্যথাটা আসলে কোন পর্যায়ে গিয়ে একজন পেশেন্ট অনুভব করে? দেখা যায় যে কারো দাঁতে তীব্র ব্যথা হচ্ছে, কারো আবার হালকা হালকা ব্যথা, একটা ব্যথার ওষুধ খেয়ে নিল, দাঁত ঠিক হয়ে যাচ্ছে আপাতত, আবার দেখা যাচ্ছে যে ধীরে ধীরে এটা বড় হচ্ছে। বলবেন যে এর সমাধানটা কোথায়, সচেতনতা আসলে কোথায় দরকার? আমাদের দেশে পেশেন্টগুলো সাধারণত ওই দ্রুতই আপনার চলে আসে না, মানে হঠাৎ করে একটা দাঁতে ব্যথা হলো বা কয়েকদিন একটু ব্যথা হলো, সে একটা দোকানে গেল, আমাদের দেশে তো ওষুধ যেহেতু অ্যাভেলেবেল, অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ দোকানে গেলে চাইলেই দিয়ে দেয়। সো সেটা তো আমরা পাই দেখে দিল। আমাদের সাধারণত পেশেন্টরা যখনই দাঁতে ব্যথা হয় তখন একটা রেস্ট যেতে যায়, একটা ওষুধ নেয়, ব্যথা ভালো হয়ে যায়, তারপরে আবার সে ব্যথা কমে গেল। কারণ যে কোনো ব্যথা তো খুব বেশি দিন মুখে থাকবে না, এটা কিছুদিন থাকবে, তারপর আবার চলে যাবে। অ্যাকিউট কন্ডিশন হলে ব্যথা বাড়ে। তো সেই ক্ষেত্রে সাধারণত আমাদের রুগীরা খুব অ্যাডভান্স, ডেন্টালের সব রুগী সাধারণত অ্যাডভান্স লেভেলে আসে। ছোট একটা ক্যাভিটি আছে দাঁতের মধ্যে, সে আসবে না, তার কোনো পেইন নাই, ফুড অ্যাকোমোডেশন হচ্ছে, খাবার জমছে ক্যাভিটির মধ্যে, কিন্তু সে আসবে না। যখনই দাঁতে ব্যথা হবে মানে দাঁতে পালপাইটিস, দাঁতের মধ্যে যে শিরা আছে, শিরার মধ্যে যখন ইনভলভ হবে এই ক্যাভিটিটা, তখনই একমাত্র ব্যথা হবে, পাল্প ইনফ্লামেশন হয়ে। কিন্তু এর আগে সাধারণত আমাদের দেশের পেশেন্টরা কমে আসে। আমার আরও অনেক প্রশ্ন রয়েছে। দাঁত বিশেষ করে অনেকের ক্ষয়ে যায়, ভেঙে যায়, কালো হয়ে যায় ভেতরে, আর মুখের ঘাড় বিষয় তো কথা বলবো, সমাধানও আপনার কাছ থেকে আমরা জেনে নেব। একটা আমাদের বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে কথা বলবো। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ওয়াহিদুজ্জামান। আমাদের আজকের আলোচনার বিষয় মুখে ঘা হওয়ার কারণ ও করণীয়। আমরা এই সম্পর্কে আলোচনা করছিলাম, বেশ কিছু বিষয় চলেই এসেছে। আমরা এবার একটু ট্রিটমেন্টের দিকে দিতে চাই। তবে হচ্ছে আমরা যদি বলি ওরাল আলসার, মুখে ঘা থেকে অনেক সময় ক্যান্সারেরও সৃষ্টি হয়, এই বিষয়টা একটু বলবেন যে
কত দিনের ব্যবধানে এটা হতে পারে, কিংবা অসচেতন থাকলেই কি এটা হয়? আমাদের দেশে সাধারণত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানে ওরাল ক্যান্সার কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়। কারণ আমাদের দেশে মানে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেই পান খাওয়া মানে যে পান এবং তামাক খাওয়ার যে প্রবণতা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। এই জন্য সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের থার্ড মোস্ট কমন হলো ওরাল ক্যান্সার, এবং সবচেয়ে বেশি 90% হয় কিন্তু আমাদের এই বাংলাদেশ এবং ইন্ডিয়া সাবকন্টিনেন্টে। এটার অন্যতম কারণ হলো আপনার টোবাকো, অ্যালকোহল যারা খায় এবং পান, জর্দা, মেনলি জর্দা, তামাক যেটা খায়, গুল মুখের মধ্যে রেখে দেয়, এগুলোতে বেশি হলো ক্যান্সারের প্রবণতা বেশি। তা আলসার হলো দুই রকমের, একটা হলো বিনাইন আলসার যেগুলো বললাম যে হয় 15 দিন বা 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা সর্বোচ্চ 1 মাস পর ঠিক হয়ে যায়, চিকিৎসা নিলে ঠিক হয়ে যায় এটা। কিন্তু কিছু আলসার দেখবেন মুখের মধ্যে হয় যারা মানে পুরো ওরাল হাইজিন থাকে, দীর্ঘদিন তারা পান খায়, মুখের অবস্থা খুব বাজে, তারা বুঝেও না। আর যেহেতু তামাকটা একটা কার্সিনোজেনিক এবং ওইটা যখন শুরুতে ছোট হয় তখন সাধারণত রোগীরা বোঝে না। সাধারণত অ্যাডভান্স লেভেলে 2-3 মাসের মধ্যে তার ঘাটা শুকাচ্ছে না, 2 মাস হয়ে গেছে, 1.5 মাস 2 মাস হয়ে গেছে, ঘাটা এখনও শুকাচ্ছে না, তখন ওইটা নিয়ে একটু সচেতন হতে হয়। কারণ ওটাই সাধারণত ক্যান্সারের দিকে টার্ন নেয়। ক্যান্সারের দিকে যখন টার্ন নেবে মানে আলসারটা যখন বড় হয়ে যাবে, মুখের মধ্যে ছড়ায় পড়বে, তখন এটা ক্যান্সারের দিকে টার্ন নেয়। তখন এইটার চিকিৎসা পদ্ধতি আবার ভিন্ন, তখন এই অপারেটিভ চিকিৎসায় যেতে হয়, তখন আর এই নর্মাল যে ওষুধপত্র এগুলোতে ঠিক হয় না। আচ্ছা, এই আলসারের বিষয়ে একটু ট্রিটমেন্টের বিষয়ে আসতে চাই। আপনাদের কাছে পেশেন্ট যখন যান তখন আসলে প্রাথমিকভাবে আপনারা কি ট্রিটমেন্ট দেন, কিংবা বাসায় কোনো তারা আপনারা অ্যাডভাইস করেন কিনা যে বাসায় এসব করবেন? না, প্রথমত তার মানে আমাদের কাছে যখন যায় আমরা আগে দেখি কোন ধরনের এটা আলসার। যদি এটা বিনাইন আলসার জাস্ট হয়েছে, এটা আবার চলে যাও, আমরা দেখলেই বুঝি যে কোন টাইপের এটা আলসার, তাহলে ওষুধ দেই, যেটা মেডিকেশন আছে মেডিকেশন দেই, কিছু ওরাল হাইজিনটা মেনটেন করতে বলি। দাঁতের মধ্যে যদি তার কোনো ক্যালকুলাস, পাথর বা পুরো ওরাল হাইজিন থাকে, এটা আমরা আগে মাউথ প্রিপারেশন করে দিই, ঠিক করে দিই আমরা কিছু ওষুধ, কিছু মেডিকেশন, কিছু মলম আছে, এগুলো আমরা দিলে এটা সাধারণত এক আলসার এক এক রকম। যদি ফাঙ্গাল আলসার থাকে সেটা হয়তো মাসখানেক সময় লাগে, আর অন্য আলসার দেখা যায় যে 2 সপ্তাহের মধ্যে এটা পুরোপুরি কিউর হয়ে যায়। কিন্তু 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরেও যদি আলসার থাকে, সেটা আবার আমরা দেখলে বুঝি, যারা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, ডেন্টালের মধ্যে একটা ভাগ ম্যাক্সিলোফেশিয়াল, তার আমরা দেখলেই বুঝি যে না, এটা কী টাইপের আলসার। কিছু আছে প্রি ম্যালিগন্যান্ট, মানে দীর্ঘদিন মুখের মধ্যে আলসার হয়, ভালো হয়ে যায়, আবার আলসার হয়, ভালো হয়, এরকম থাকে কিছু। সেই ক্ষেত্রে ওইটারও একটা চিকিৎসা আছে, ওই চিকিৎসা করে ওইটাও, কারণ ওই প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন থেকে ম্যালিগন্যান্ট মানে ক্যান্সার, প্রি ম্যালিগন্যান্ট থেকে অনেক সময় ম্যালিগন্যান্সির দিকে ট্রান হয়। এই জন্য ওইটার বিষয়ে যত্ন নিতে হয় বেশি, কারণ এই রোগী বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি, প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। আচ্ছা, এটা থেকে পরিত্রাণের উপায় যদি আমি বলি, তাহলে আপনি বলবেন যে তামাক ছাড়ার কথা। মানে ওরা মানে তামাক, জর্দা, ওই গুল, এগুলো মুখের মধ্যে, আমাদের দেশে মানুষ সচেতন কমতে এই জন্য এটা বুঝে না। যখন একটু অ্যাডভান্স লেভেল যায় তখনই বুঝে যে এই ঘটনা। আমরা অনেক ওরাল ক্যান্সার রোগী আমি চিকিৎসা করি, অপারেশন করি, এবং ম্যাক্সিমামই কি তামাক, জর্দা কিংবা যারা হচ্ছে ধূমপায়ী, মানে সাধারণত তামাক, জর্দাই বেশি হয়, সাথে একটা ভাইরাল ইনফেকশনও হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটাও খুব রেয়ার। এটা 100টা যদি ক্যান্সার রোগী থাকে 10টা রোগী হলে আপনার এই যে ভাইরালের কারণে হয় আর কি। আচ্ছা, আমি বাকি 90%ই আপনার ওই তামাক, জর্দার কারণে এটা হয়ে থাকে। আমি আবারও একটু দাঁতের বিষয়ে আসতে চাই। অনেকের দাঁত ভেতরে ভেঙে যায়, দেখা গেল যে দাঁত ভেতরে কালো হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। আপনারা কোন পর্যায়ে গেলে একটা দাঁতকে তুলে ফেলেন? মানে ক্যাভিটি অনেক বড় হয়ে গেলে, নাকি হচ্ছে ক্যাভিটি বন্ধ করে দাঁতটাকে রেখে দেওয়া যায়? এখন মানে সাধারণত এটা হয় যখন আমরা দাঁতটা ভেঙে একদম মারি লেভেল হয়ে গেছে। যদি মাল্টি রুটেড হয়, মানে মারির দাঁত যদি হয়, দেখা যায় 2টা রুটই আলাদা হয়ে গেছে, 2টা রুট থেকেই, মানে 2টা রুট যদি ভিতরে আছে আর উপর অংশ পুরোটাই নাই, বা ফ্রন্টের দাঁত যদি থাকে, যদি দাঁতের উপর ইনফেকশন থাকে, একদম মারির লেভেল এবং হাড়ের মধ্যে শুধু দাঁতটুকু আছে, বাকিটা নাই, সেই ক্ষেত্রে ওটা রেস্টোর করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে এই দাঁতটা সাধারণত ফেলে দিতে হয়। কোনো ক্ষেত্রে আমরা যদি একদম মারি লেভেল হওয়ার পরও দাঁতটা রেস্টোর করতে পারি, মানে আমরা আবার পূর্বের অবস্থায় নিতে পারি, সেটাকে রুট ক্যানেল এবং পোস্টের চিকিৎসা করে আমরা আবার ওটাকে ক্যাপ করে, রুট ক্যানেল করে, পোস্ট করে এবং টুথ ক্রাউন করে আমরা ওটা আবার পূর্বের অবস্থায় নিতে পারি। সেই ক্ষেত্রে ওটা দাঁতের কন্ডিশন, যে শিকড়টা থাকবে, শিকড়টা যদি ভালো হেলদি থাকে, দাঁতের গোড়ে যদি কোনো ইনফেকশন না থাকে, সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আচ্ছা, এটা খুব রেয়ার। দাঁত তুলে ফেললে কি অনেকেই বলে যে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, স্মৃতিশক্তি কিংবা শারীরিকভাবেই তো সবকিছু সম্পৃক্ত, এক একটা অর্গানের সাথে আরেকটা অর্গান, এই ক্ষেত্রে যদি একটু বলতেন। আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে যে দাঁত তুলে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চোখে কম দেখে, অনেকেই বলে থাকেন এমন। এটা আসলে মেডিকেল সায়েন্স, এটা কোনো ভিত্তি নাই। কারণ চোখের নার্ভ একটা, দাঁতের নার্ভ আবার আরেক জায়গা থেকে আসে, 2টা নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ আর অপটিক নার্ভ। সো এখানে আসলে এটা কোনো হয় না। হ্যাঁ,
যখন দাঁতে ব্যথা হয় তখন যেহেতু এই নার্ভের যে ব্রাঞ্চ, দাঁতের যে নার্ভটা দেয়, ওই নার্ভের ব্রাঞ্চ একটা চোখের আপার আইলিড, এখানে টেম্পোরাল রিজিয়নে মানে মাথার এক পাশে এবং গলায়ও আসে, একই নার্ভের অনেকগুলো ব্রাঞ্চ আছে। ওই ব্রাঞ্চ এক এক জায়গায় আছে। তো যখন একটা নার্ভের যদি একটু স্টিমুলেশন হয়, মানে একটা দাঁতের যে নার্ভটা, ওটা যদি কখনো একটু দাঁতে যদি ক্যারিজ হয়ে ব্যথা হয়, তখন ওই ব্যথাটা রেডিয়েট করে বিভিন্ন জায়গায় ছড়ায় আর কি, আশেপাশে ছড়ায়। এর জন্য ওই আপার আইলিডে হয়তো চোখের উপরের পাতাতে যখন এই ব্যথাটা ছড়ায়, তখন মনে করে যে না, আমার তো দাঁতের সাথে চোখের সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রেই সাধারণত হয়, কিন্তু দাঁত ফেললে চোখের আসলে কোনো পাওয়ার কমে না, এরকম কোনো মেডিকেল সায়েন্সে কোনো ইয়ে নেই। আচ্ছা, আবার আমরা একটু মুখে আবারও ঘায়ের বিষয়ে ফিরে আসতে চাই। যদি ঠোঁটে কারো ঘা হয়, নিচের অংশে, দাঁতের সামনের অংশে, আবার ভেতরেও হয়, তো এক একটার তো এক এক রকম ব্যথা কিংবা রোগী এক এক রকমের মানে অনুভব করেন বিষয়গুলো। আসলে পুরো সিস্টেমটা আসলে আপনারা কিভাবে টেক কেয়ার করেন, রোগীকে কি পরামর্শ দেন? এখন আগে আমাদের আলসারটা দেখে বুঝতে হবে যে এটা কোন টাইপের আলসার হচ্ছে, এটা কি বিনাইন আলসার না প্রিম্যালিগন্যান্ট না ম্যালিগন্যান্ট আলসার, এটা দেখতে হবে। যদি দেখা যায় না আলসারটা তার যে কোনো একটা মুখের মধ্যে তার ওরাল হাইজিন খারাপ অথবা শার্প টুথের কারণে তার হয়েছে, তাই আমরা শার্প টুথটাকে আমরা ট্রিম করে এটা সুন্দর করে করে দিই, ঘষে দিই আর কি। আর যদি দেখি যে না, তার ওরাল হাইজিনটা ওইটা আগে ওরাল হাইজিনটা মেনটেন করতে হবে, মুখের মধ্যে কোনো সমস্যা আছে কিনা ওটা দেখে তারপর আমরা ওইখানে ট্রপিক্যাল কিছু ক্রিম আছে, ওই ক্রিম ব্যবহার করি, কিছু সিস্টেমিক ওষুধ আছে, ওইটা আমরা ব্যবহার করি। মাউথ প্রিপারেশন, মাউথ ওয়াশ দিই আমরা অনেক সময়। আচ্ছা, তো এইগুলো নিয়মিত মেনটেন করলে 1-2 সপ্তাহের মধ্যে সাধারণত আলসার ভালো হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, বেশ কিছু ছোট ছোট প্রশ্ন আমার আছে। সেটা হচ্ছে, বাসায় একজন মানুষ এই যে পুরো মুখের যত্ন নেওয়ার জন্য কি করতে পারে? প্রথমত তার আগে মুখটাকে ডেন্টিস্টের কাছে যেয়ে তার একটু চেক আপ করে আসতে হবে যে তার মুখে কোনো মানে এরকম টাইপের ব্রোকেন টুথ অথবা তার ওরাল হাইজিন এবং মুখে ক্যালকুলাস বা পাথর এগুলো জমছে কিনা এবং মুখে তার কোনো স্টেইন আছে কিনা, এগুলো আগে দেখে মাউথ প্রিপারেশন করে ফেলতে হবে। তার মুখটাকে ওকে করে তারপরে আপনার মুখের যত্ন নিতে হবে, নিয়মিত ব্রাশ করতে হবে। আমাদের দেশে তো আবার অভ্যাস হলো খাবার আগে ব্রাশ করা, সকালে ঘুম থেকে উঠে ম্যাক্সিমাম লোক এরকম করে। যদিও অনেক সময় আমরা এটা নিয়ে আলোচনা করি, তারপরে আপনার কাছে আরো একবার জানতে চাই একটু ব্রাশ করার নিয়মটা আপনি যদি বলতেন। ব্রাশ করার নিয়ম হলো সাধারণত ব্রাশ করতে হবে সকালে নাস্তার পরে, রাতে শোবার আগে। হ্যাঁ, ব্রাশ করার পরে রাতে শোয়ার আগে ব্রাশ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্রাশ করার পরে শুধু পানি ছাড়া অন্য কিছু খেতে পারবে না, জুস খেতে পারবে না, দুধ খেতে পারবে না, যা করতে হবে ব্রাশ করার আগে করতে হবে। অন্য কিছু খেলে আবার ব্রাশ করা? হ্যাঁ, যদি ধরেন আপনি যদি কোনো শরবত খেলো সে, বা একটা জুস খেলো বা আপনার দুধ খেলো, তো ওই দুধতে কিন্তু ল্যাকটোজ থাকে, ওইটা থেকে আরও বেশি ব্যাকটেরিয়া গ্রো হওয়ার চান্স থাকে বেশি। সো যা কিছু করে শুধু পানি ছাড়া অন্য কিছু খেতে পারবে না, ব্রাশ করতে হবে রাতে শোয়ার আগে এবং সকালে নাস্তার পরে ব্রাশ করতে হবে। আমরা তো অনেকেরই দেখি এবং বেশিরভাগ মানুষই নাস্তার আগেই ব্রাশ করে, তারপরে ব্রাশ করে না। তো এটা আপনি কি বলবেন? এটা আসলে আমাদের মানে ভুল, তো আমরা সেই পরম্পরায় করে আসছি আর কি। কিন্তু এখন যারা আছে তারা অনেক সচেতন হয়েছে, পেশেন্ট যারা। আগে তো ডেন্টিস্টের কাছেই মানুষ যেত না, এখন তো অনেক রোগী আসে ডেন্টিস্টের কাছে। সো এখন মানুষ অনেক সচেতন, নাস্তার পরেই সাধারণত ব্রাশ করে যারা সচেতন তারা। একটু দাঁতের যত্ন নিয়ে কথা বলতে চাই। সুগার, অনেকেই সুগার খায়, মানে চিনি কিংবা হচ্ছে যে চা কফির সাথে। তারপর হচ্ছে দাঁত ভালো রাখার জন্য কি করা যেতে পারে একটু সংক্ষেপে? একটু দাঁত ভালো রাখার জন্য প্রথমত মানে আপনার সুগার টাইপের যে খাবারগুলো খায় বা বাচ্চারা চকলেট খায়, বাচ্চাদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যাগুলো বেশি হয়। চকলেট খায়, সুগার বা বার্গার যাই খাক, ফাস্টফুডে এগুলো সমস্যা বেশি হয়। এগুলো খেতে পারে, খাওয়াতে কোনো সমস্যা নেই। খাওয়ার পরে সাথে সাথে ব্রাশ করে ফেলতে হবে, মানে প্রপারলি যদি ব্রাশ করে তাহলে দাঁতে ক্যারিজ হওয়ার চান্সটা খুব কমে যায় আর কি, খুব কম। এটা বড়দের ক্ষেত্রে? হ্যাঁ, সবার ক্ষেত্রেই। মানে আপনার ওরাল হাইজিনটা যদি মেনটেন করে খেলো, খাওয়ার পর যদি সুন্দরভাবে